সুপ্রিয় বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে ঠিক এই মুহূর্তে যারা জীবনের গল্প শুনতে পছন্দ করেন, আমি আজকে আপনাদেরকে একটি জীবনের গল্প বলছি। আমি শহীদুল ইসলাম আপনাদেরকে জীবনের গল্পের প্রথম পর্ব শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গল্পটি হচ্ছে বরিশালের মোহাম্মদ সুমন হোসেন ভাইয়ের এক অলৌকিক ভয়ঙ্কর বাস্তব ঘটনা। তো গল্প বলার শুরুতে আমি আমার পরিবারের সম্বন্ধে বলছি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, বাবা আছে, আমার দাদা দাদি সহ আমার একটা বড় ভাই ও একটি বোন আছে। তো আমরা বরিশালের এক প্রত্যন্ত গ্রামে বসবাস করি। আমাদের পরিবারটি একটি অত্যন্ত দরিদ্র পরিবার। তো আমার বাবা পেশা একজন মুদি দোকানদার। তিনি চা, বিস্কিট, সিগারেট এগুলো বিক্রি করে। এইগুলো দিয়ে আমাদের পরিবারটা চলে। এভাবেই আমি আস্তে আস্তে আমার পরিবারে বড় হতে থাকি। তো এক পর্যায়ে আমাদের পরিবারে তো আমার বড় ভাই বড় ছিল, সে আরও বড় হয়ে যায়। তো আমার বয়স তখন 9 থেকে 10 বছর। আর আমার বড় বোনের কানের সমস্যা ছিল। সে দেখতে শুনতে তেমন একটা সুন্দরী ছিল না, যার জন্য আমার বড় বোনের ভালো জায়গা থেকে বিয়ের ঘর আসছিল না। তো আমার বড় বোনের যেখান থেকে বিয়ের ঘর আসছিল, সেখানে থেকে পরিবার মানে যে বিয়ের ঘর আসছিল, সেই বিয়ের ঘরের যারাই আসছে তাদের পরিবারটা মধ্যবিত্ত পরিবারও ছিল না, নিম্নবিত্ত পরিবার ছিল। তো আমার বাবা সেখানে আমার বড় বোনকে বিয়ে দিচ্ছিল না। তো এভাবে করে আমার বড় বোনের বয়স আরও বেড়ে যায়। তো এক পর্যায়ে আমার বাবা এ নিয়ে চিন্তিত থাকতো। তো এক সময় পূর্বেও আমার বাবার হার্টের রোগ ছিল। তো বর্তমানে হার্টের রোগ আরও বেশি সমস্যা দেখা দিয়েছে। তো এক পর্যায়ে আমার বাবা হার্টের যন্ত্রণায় তার ব্যবসা বাণিজ্যও করতে পারছিল না। তো এভাবে করে আমাদের দিনগুলো যাচ্ছিল। তো একদিন হঠাৎ করে আমার বাবা মারা যায়। তো মারা যাওয়ার পরে তখন আর কি করবে, আমার আব্বা রেখে যাওয়া কিছু টাকা পয়সা দিয়ে আমার বড় ভাই বরিশালের শহর থেকে, বরিশালের গ্রাম মানে আমরা যেখানে থাকতাম সেই গ্রাম থেকে অনেকটা দূরে বাজারে একটি মুদি দোকান দেয়। তো আব্বা রেখে যাওয়া কিছু টাকা দিয়ে সেখানে সে মুদি দোকান দেয়। তো এই আব্বার টাকা দিয়ে ভাইয়া যেহেতু ব্যবসা করছে, তো ব্যবসা করার কিছু টাকা দিয়ে আমাদের সংসারটা তখন চলতে শুরু করে। এক পর্যায়ে আমার ভাইয়ার দোকানটা তেমন বেশি ভালো না চলার কারণে আমাদের পরিবারে অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো আমার ভাইয়া টাকায় আমাদের সংসার চলতো। তো আমার ভাইয়ার বয়স যখন প্রায় 20 থেকে 22 বছর, তখন আমার বয়স প্রায় 13-14 বছর। তো আজকের গল্পের টাইটেল হচ্ছে এক ভয়ঙ্কর তান্ত্রিক, যে নাকি কয়েক হাজার পরীর জীবন সর্বনাশ করে এবং তাদেরকে ধর্ষণ করে। প্রায় 20 থেকে 25 বছর তাদেরকে বন্দি রেখে তাদেরকে ধর্ষণ করে। এই ব্যাপারেই আমি আমার গল্পটি বলছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণ গল্পটি না টেনে সম্পূর্ণ গল্পটি শুনবেন। আশা করি এই গল্পটি শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার ভাইয়া যখন ব্যবসা শুরু করে তখন ভাইয়ার টাকা দিতে সংসার চলছিল। এমতো অবস্থায় আমাদের গ্রামে একটি তান্ত্রিকের আবির্ভাব ঘটে। তান্ত্রিকটি ছিল বড় মাপের একজন তান্ত্রিক। সে আমাদের গ্রামের শিখার মা বাড়িতে এসে প্রথমে উঠে। তো শিখার মার বাড়িতে যখন তান্ত্রিকটা উঠে, তখন আমাদের গ্রামের অনেকেই সেই তান্ত্রিকের কাছে যায় তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, এবং তান্ত্রিক তাদের সমস্যা সমাধান করে। এভাবেই আমাদের গ্রামে প্রতিনিয়ত মানুষ শিখার মার বাড়িতে যায় এবং তাদের সমস্যা বলে। কিন্তু তান্ত্রিকের এক অদ্ভুত গুণ ছিল, সেই তান্ত্রিকটা যে কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সে বলে দিতে পারত। এমনকি সে তার চেহারার দিকে তাকিয়ে তার সমস্ত কথা বলে দিতে পারত। তো এভাবেই তান্ত্রিক শিখার মার বাড়িতে থেকে মানুষদের উপকার করে যাচ্ছিল। এক পর্যায়ে আমি এই যে ব্যাপারটা জানতে পারি। তো আমাদের পরিবারে আমার ভাইয়া যেহেতু ইনকাম করে, সেজন্য বাড়ি থেকে আমার মা আমাকে বলেছে তোমার ভাইয়ের সাথে দোকানে গিয়ে বসতে। তো আমিও প্রায়
ভাইয়ের দোকানে যেয়ে বসতাম এবং ভাইয়েরকে সহযোগিতা করতাম। তো প্রতিনিয়ত আমি ভাইয়ের দোকানে যাইতাম এবং ভাইয়েরকে সাথে কাজ করতাম। একদিন কি হলো, আমার ভাইয়ের দোকান থেকে আমি আপনার মাগরিবের নামাজের পরপরই আমার বাড়িতে আসার জন্য রাস্তা দিয়ে যখন আমি মেন রোড পর্যন্ত গাড়িতে আসলাম, এরপরে মেন রোড থেকে বাড়িতে হেঁটে যেতে হবে। তো আমি যখন মেন রোড থেকে হাঁটতে হাঁটতে আমার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য যখন হাঁটতে শুরু করলাম, তখন হঠাৎ করে আমাদের বাড়ির সামনে একটা রাজার বাড়ি ছিল, পুরানো রাজার বাড়ি। সেই রাজার বাড়িটা খুবই পুরনো ছিল। সেই রাজার বাড়িতে কেউ থাকতো না, কারণ আমি আমার দাদা দাদির কাছ থেকে শুনতে পেরেছি যে এই রাজা নাকি এই গ্রামের মানুষদেরকে অত্যাচার করত এবং তাদেরকে রাজার বাড়িতে নিয়ে তাদেরকে অত্যাচার করে মারধর করত, এবং সেই রাজার বাড়ি নাকি এই গ্রামের মানুষেরই অভিশাপে ধ্বংস হয়ে গেছে। তো বাড়িটি খালি পড়ে আছে। তো এরকম অবস্থায় আমি সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমি যখন বাড়ির সামনে যাচ্ছি, তখন বাড়ির সামনে আমি দাঁড়িয়ে দেখি রাজার বাড়ির ভিতর থেকে কে জানি কথা বলছে উচ্চ স্বরে। কেউ কিছু মানুষদেরকে ধমকাচ্ছে এবং তার শরীরে রাজারা যেরকম অলংকার পরে থাকে না, তো এই ধরনের অলংকারের শব্দ হচ্ছিল, আমি তা দেখতে পাই। তো আমি দেখে অনেকক্ষণ যাবৎ আমি সেখানে দাঁড়িয়েই থাকি। এক পর্যায়ে আমি যখন দেখি যে রাজা একজনকে ধমকাচ্ছে এবং উচ্চস্বরে কথা বলছে, তো আমি তখন ভয় পেয়ে যাই। ভয় পেয়ে এক পর্যায়ে করি কি, আমি বাড়িতে চলে যাই। তো বাড়িতে চলে যাওয়ার পরে আমি আমার বাড়িতে আমার বাবা তো মারা গেছে আগে, আমি ভুলে গেছি। তো আমার মা এবং দাদা দাদি কাউকেই, এবং কি আমার বড় বোনকেও এই ব্যাপারে কিছুই বলি নাই। তো আমি প্রচণ্ড ভয় পাইছি, যার জন্য, কারণ আমি তো শুনেছিলাম যে দাদা দাদির কাছ থেকে যে এই বাড়িতে কেউ থাকে না, আর এই বাড়িতে দিনের বেলাও তো আমি যাচ্ছি এদিক দিয়ে, তো কখনো আমি কাউকে দেখি নাই। যেহেতু রাজা নাই, সেহেতু আমি তাকে দেখেছি, এই জন্য ভয়ে আমি করছি রাত্রেবেলা ঘুমাইয়ে গেছি। তো পরদিন সকালবেলা উঠছি, উঠা আবার যথারীত খাওয়া দাওয়া কইরা তো আমি বাসা থেকে তো বের হইয়া আমি আবার ভাইয়ার দোকানে যাওয়ার জন্য রাস্তাটা যাচ্ছি। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে এই গ্রামে না শিখানমার বাড়িতে একজন তান্ত্রিক আসছে, সে তো একজন বড় মাপের তান্ত্রিক। তো আমি করলাম কি, সেই তান্ত্রিকের বাড়িতে শিখানমার বাড়িতে যাওয়ার জন্য চিন্তা করলাম যে তান্ত্রিককে এই গতকালকের ঘটনাটা আমি তাকে বলি। তো আমি যথারীত তান্ত্রিকের বাড়িতে যাওয়ার জন্য শিখানমার বাড়িতে গেলাম। তো সেখানে যাই দেখি অনেক মানুষ সেখানে ভিড় করে আছে। তো এক পর্যায়ে আমি তান্ত্রিকের সামনে যাই। তো তান্ত্রিক আমাকে দেখে বলে যে, সুমন তুমি আসছো, ঠিক আছে তুমি বসো, আমি তোমার সাথে কথা বলছি। তো আমি একটু অবাকই হয়ে গেলাম, কারণ তান্ত্রিক তো ইতিমধ্যে আমাকে দেখে নাই, এবং বড় কথা আমার তো নাম জানার কথাই না তার। তো তান্ত্রিক আমাকে বলল যে তুমি বসো, আমি তোমার সাথে পরে কথা বলছি। তো তান্ত্রিক ভিতর রুমে চলে গেল। তো অনেক লোক তান্ত্রিকের সাথে কথা বলছে, কেউ কথা বলে শেষ করে চলে যাচ্ছে, আবার নতুন মানুষ আসছে। তো এইভাবে প্রায় তান্ত্রিক অনেকক্ষণ যাবৎ আমাকে সেখানে বসিয়ে রেখেছে। তো আমি এত সময় পার হয়ে গেছে। তো আমি তো আমার ভাইয়ের দোকানে যাই নাই, আবার ভাইয়া যদি দেরিতে যায় তাহলে তো সে আমাকে বকাবকি করবে বা আমাকে মারতেও পারে। তো আমি এইভাবেই আমি তান্ত্রিকের বাড়ি থেকে উঠে চলে যাচ্ছিলাম। তো তান্ত্রিকের যে খাদেম আছে না, সে খাদেম হঠাৎ করে আমার সামনে আসে এবং আয়সা বলে যে তোমাকে না তান্ত্রিক বলছে বসার জন্য, তো তুমি চলে যাচ্ছ কেন? তো আমি তান্ত্রিকের যে কবিরাজ, তাকে আমি বললাম যে ভাই দেখেন, আমি তো অনেকক্ষণ যাবৎ বসে আছি, তো এই কবিরাজ বা তিনি তো আমাকে ডাকছে না, আমি তার সাথে কীভাবে কথা বলবো? তো আমার ভাইয়ের দোকানে তো আমার যেয়ে বসতে হয়, তো যদি না যাই তাহলে তো আমার ভাই আমাকে মারবে বা বকাঝকা করবে। তো এই কবিরাজে যে খাদেম আমাকে বলছে যে ভাই আপনি বসেন, সমস্যা নাই, সে তো আসবেই। তো ও আমাকে বললো বসতে। তো এরপরে প্রায় বেলা 11টা বেজে গেছে, তখন তান্ত্রিক হঠাৎ করে আসে। তো সে এসে আমাকে বলে যে সুমন, তুমি কেন আসছো? তখন আমি তান্ত্রিককে বললাম যে আপনি তো জানেন আমি কেন আসছি। তো তান্ত্রিক আমাকে বললো যে আমি জানি, ঠিক আছে, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি, তুমি বলো কেন তুমি রাজার বাড়িতে সামনে কি দেখেছো? তখন আমি বললাম যে আমি তো এই কথাটা বলি নাই তাকে, রাজার বাড়ির সামনে কি হয়েছে। তো উনি যেহেতু বলছে, তখন উনি বললো যে রাজার বাড়ির সেখানে কি ছিল আগে।
তো আমি তাকে বললাম যে সেখানে রাজার প্রসাদ ছিল, এখানে রাজার অনেক ধন সম্পদ, রাজার অনেক লস্কর ছিল, সেখানে আমার দাদা দাদির কাছ থেকে শুনছি। তখন তান্ত্রিক আমাকে বলল যে এই রাজার বাড়িতে যেহেতু তুমি রাজাকে, আমি কিন্তু বলি নাই তাকে যে আমি রাজাকে কালকে দেখছি, বা আমি বললাম যে রাজার বাড়ির সামনে একটা ঘটনা ঘটছে। তো উনি বলল যে রাজার বাড়ি, এই যেহেতু তুমি রাজাকে দেখছো, হয়তো বা তিনি তোমাকে কিছু বলতে চাচ্ছে, বা রাজার বাড়িতে 7টা স্বর্ণের কলসি আছে, এটা তুমি জানো কি না জানি না, তবে সেই কলসির মধ্যে রাজার বাড়ির সমস্ত ধন সম্পদ মানে স্বর্ণের অনেক কিছু সেখানে আছে। তো যেহেতু তোমাকে রাজা দেখিয়েছে তোমাকে, তো তুমি যদি ইবাদত করো বা তুমি এই ব্যাপারে যদি তুমি করো, মানে তবদির করো, তাহলে তুমি সেই ধন সম্পদ পাইতে পারো। তো আমি সেই তান্ত্রিকের কথা শুনে একটু হাসলাম মনে মনে, আবার বললাম যে আমার ভিতরে আবার একটা লোভও আসলো যে আসলেই তো যেহেতু রাজা আমাকে দেখাইছে, তাহলে হয়তো বা সেখানে ধন সম্পদ আমি হয়তো বা পাইতে পারি। এমনিই তো আমাদের পরিবারটা খুব অসহায় অবস্থা চলতেছে। তো আমি করলাম কি, ওনার কথা শুই না আমি চলে গেলাম। আমি আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তো আমার ভিতরে অনেকটা লোভ কাজ করতেছিল। তো আমি দোকানে চলে যাই। দোকানে চলে যাওয়ার পরে আমার ভাই আমাকে বলল যে এত দেরি করছো কেন। তখন আমার ভাইয়ের সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়, বলে যে আমি বলি যে ভাইয়া আমি দোকানে কাজ করবো না। তখন ভাইয়া আমাকে বলে তুই কাজ করবি তাহলে কী করবি, তুই কাজ করবি না তুই কী করবি, এমনি তো আমাদের পরিবারের সংসারে একটা অশান্তি, তেমন ভালোভাবে আমরা চলতে পারতেছি না। আমার বড় বোনটার তো জানিস বিয়ে দিতে পারতাছি না, ওর কানের সমস্যা, যাই হোক, তো তুই এরকম করতেছ কেন। কিন্তু আমি কিছুই না বলে রাগ করে বাসা থেকে এই দোকান থেকে চলে আসলাম এবং বাড়িতে আইসা পড়ছি, ঠিক আছে। তো বাড়িতে আইসা এক পর্যায়ে আমি ভাবতাছি যে কী করা যায়। তো আমি করতে করতে এক সময় আমি চিন্তা করলাম, এবং চিন্তা করার পরে আমি করলাম কি, সেদিনকার মতো খেয়ে দিয়ে আমি কাউকে কিছুই বললাম না, মাকেও বললাম না যে ভাইয়ার সাথে আমার কী হয়েছে। তো আমি সেদিনকার মতো খেয়ে দিয়ে রাতে বেলা ঘুমিয়ে পড়ি। তো আমি পরদিন সকালবেলা করি কি, ভাইয়ার দোকানে আর যাই না। তারপর আমি সেই রাজার বাড়িতে যাই। তো রাজার বাড়িতে আমি রাজার বাড়িতে ঘোরাফেরা করি, এদিক সেদিক অনেক কিছু খোঁজাখুঁজির চেষ্টা করি, কিন্তু কোথাও কিছু আমি দেখতে পাই না। তো এভাবে আমি প্রায় সকাল নাই দুপুর নাই আমি সেই রাজার বাড়িতে যাই। তো যাওয়ার এক পর্যায়ে আমি কিছুই পাই না। তো এভাবে করে প্রায় আপনার 3 থেকে 4 দিন আমি রাজার বাড়িতে যাই। তো একদিন হচ্ছে কি, দুপুরবেলা আমি রাজার বাড়িতে মানে সকালেই গেছি, কিন্তু মানে খোঁজাখুঁজি করার পরে কিছুই না পাওয়ার কারণে এক পর্যায়ে আমার মানে খিদা লেগে গেছে, প্রচণ্ড খিদা লাগছে। তো আমি করলাম কি যে আমি একটু চিন্তা করলাম যে আমি বাসা চলে যাই খাবারের জন্য। তো যাব, এমন সময় আমি দেখি কি, মানে আমার নাকে না কাঁঠালের ঘ্রাণ আসতেছে। তো আমি বললাম যে কাঁঠালের ঘ্রাণ আসতেছে কোথা থেকে, পরে তাকিয়ে দেখি যে একটা কাঁঠাল গাছ আছে। তো কাঁঠাল গাছের উপরে আমি দেখলাম যে একটা মানে কাঁঠাল, অনেকগুলোই কাঁঠাল হয়েছে। তো একটা কাঁঠাল দেখছি প্রায় মানে পেকে গেছে, অনেক পাখিরা সেটাকে মানে কি বলে ওই যে ঠোকরায় খাইছে। তো আমি করলাম কি, চিন্তা করলাম যেহেতু খিদে লাগছে, আবার কাঁঠালের ঘ্রাণটাও ভালো লাগতেছে, তো আমি করলাম গাছে উঠার জন্য চেষ্টা করলাম। তো আমি নিচ থেকে গাছে উঠার জন্য চেষ্টা করে প্রায় উপরে চলে গেছি কাঁঠালটা পাড়ার জন্য। তো আমি যখন কাঁঠালটা মানে ধৈরা পারতাছি, তো কাঁঠালটা ছিঁড়ে ফেললাম। যখন আমি কাঁঠালটা নিয়ে উপর থেকে নিচে নামতাছি, ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো কি জানো, কে জানি আমার মানে কি বলে আমার পাটা ধরে এমনভাবে টান দিচ্ছে, মানে আমাকে জোরে টান দিয়ে ফেলাই দিচ্ছে। তো আমি কাঁঠাল সহ একবার মাটিতে পড়ে গেছি। তো যখন আমি মাটিতে পড়ে যাই, তখন আমি প্রচণ্ড ব্যথা পাই, কিন্তু এক পর্যায়ে দেখি কি আমার মানে ডান পাটা আর লড়াইতে পারতাছি না। তো মনে হচ্ছে আমার পাটা ভেঙে গেছে। তো প্রচণ্ড ব্যথার কারণে আমি চিৎকার করতেছি, আর চারোদিকে আমি চিল্লিয়ে করতেছি আমাকে কেউ উদ্ধার করো, আমার পায়ে ব্যথা পাইছে, আমার পা ভেঙে গেছে। কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো যে এখানে তো রাজার বাড়িতে তো কেউ আসে না, এর আশেপাশেও কেউ যায় না, কোনো মানুষের যদি কোনো কাজকর্ম থাকে তাহলে হয়তো বা রাজার বাড়ির সামনে দিয়ে কেউ যায়। তো এইভাবে আমি প্রচণ্ড মানে যন্ত্রণার চিৎকার করছি। তো হঠাৎ করে দেখলাম কি, মানে রাজার বাড়ির যে বাগান আছে না, সে বাগানের পিছন থেকে একটি লোক, মানে কি বলে অদ্ভুত চেহারার একটা লোক, পাঞ্জাবি পরা অবস্থায়
এবং সে করলো কি, আমার সামনে আসছে, আইসা আমাকে বলল যে তুই এখানে কি করিস, তুই এখানে কেন আসছিস। তো আমি ওনাকে মানে কি বলবো, আমি মানে একটু ভয়ও পাইছি, আবার দ্বিতীয় কথা আমার প্রচণ্ড ব্যথা। আমি কান্না করতে করতে ওনাকে বললাম যে আপনি আমাকে একটু কষ্ট করে আমার বাড়িতে দিয়ে আসেন, আমার মনে হয় আমার পা ভেঙে গেছে। তো উনি বললো যে আমি তোকে বাড়িতে দিয়ে আসতে পারবো না, আমি এক কাজ করি, তোরে ওই রাস্তার কাছে সামনে নিয়ে দিয়ে আসি, তো সেখান থেকে কেউ না কেউ তোকে তোর বাড়িতে নিয়ে যাবে। তো উনি করলো কি, ধরাধরি করে আমাকে রাস্তার পাশে নিয়ে দাঁড়া করালো, বসাইলো, তো সরি বসাইছে। তো বসানোর এক পর্যায়ে আমি দেখলাম কি, আমার বাড়ির আশেপাশে একটা মানে চাচা সম্পর্কে উনি আমাকে দেখছে। তো উনি আমাকে দেখা মানে তাড়াহুড়া করে আমাকে বলছে কী হয়েছে কী হয়েছে। তো আমি বললাম যে আমার পায়ে ব্যথা হয়েছে, আমার জানি না আমার পা কী হয়েছে। তো উনি করলো কি, আমাকে গাড়িতে উঠাইয়া মানে আমার বাড়িতে নিয়ে গেছে। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার মা আমার পা দেখা, তো উনি তো কান্নাকাটি করতেছে। তো আমার মা চিন্তা করছে কাকে ডাকবো, সে কবিরাজকে ডাকবে নাকি। তখন আমার মা করলো কি, ডাক্তারকে ডেকে নিয়ে আসছে। তো ডাক্তার আমার পাটা দেখলো, দেখার পরে তো আমাকে বললো যে, মাকে বললো যে আপনার ছেলের হয়তো বা পায়ে ব্যথা পাইছে, তো একটু বোঝা যাচ্ছে না পাটা কি ভাঙছে নাকি, তো আপনার ছেলেকে মেডিকেল নিয়ে যান। তো করলো কি, আমার মা আমাকে নিয়ে বরিশাল একটা এই ক্লিনিকে নিয়ে গেল। তো সেখান থেকে এক্সরে করার পরে দেখে যে আমার পাটা ডান পাটা সম্পূর্ণ ভেঙে গেছে। তো করলো কি, আমার মা সেখান থেকে মানে প্রাইভেট ক্লিনিক থেকেই আমাকে মানে বরিশালের এই যে বড় যে মেডিকেল সেখানে নিয়ে গেছে। তো প্রায় আমার পাটা সেখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ করার পরে প্রায় আপনার 3 থেকে না 2 থেকে 3 মাস ব্যান্ডেজ করা থাকে। তো এক পর্যায়ে আমার কিছুটা পাটা ভালো হয়। তো আমি কিন্তু ওই যে আমার ভিতর কিন্তু একটা জিনিস লোভ কাজ করছে। তো এই যে রাজার এই বাড়িতে যে স্বর্ণের কলসি আছে, এটার জন্য আমার লোভটা কাজ করতো। তো ইতিমধ্যে আমি মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছি কি যে এই শিখারমার বাড়িতে যে তান্ত্রিক ছিল সে নাকি চলে গেছে বাসা সেখান থেকে। কিন্তু সে তো কখনো ভণ্ড ছিল না, সে মানুষের উপকারই করতো। কিন্তু সে কেন চলে গেল সেটা জানি না। অনেকে বলা বলি করছে যে সে তান্ত্রিক আর ওই বাড়িতে থাকে না। তো এইভাবেই মানে আমার দিনগুলো কাটছিল। তো এক পর্যায়ে যখন আমার পা সম্পূর্ণভাবে ভালো হয়, তখন আমি আবার চিন্তা করলাম যে আমি সেই রাজার বাড়িতে যাব, কারণ আমি তো আমার ভিতরে লোভ ঢুকে গেছে। তো আমি এক পর্যায়ে মানে আবারও করলাম কি, সেই রাজার বাড়িতে চুপি চুপি যাওয়া শুরু করলাম। এক পর্যায়ে আমি সেখানে যাই এবং কিছুই পাই না। তো রাজার বাড়িতে কিছু না পাওয়ার কারণে তো বাড়িতেও বসে থাকি। তো আবার পাটা মানে সম্পূর্ণ ভালো হয়েছে, মানে বলতে ভুলে গেছি, সম্পূর্ণভাবে ভালো হয়েছে আবার ভালো হয় নাই। কিন্তু ওই যে যখন আমার পা ভেঙে গেল তখন তো রড ঢুকাইছিল, তো মানে একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটি। যাই হোক, তো আমার বড় ভাই মার সাথে চিল্লাচিল্লি করতেছে। তো মাকে বলে যে ও কেন দোকানে যায় না। তো আমি করি কি, পরবর্তীতে ভাইয়ের সাথে মানে আবারও দোকানে যাওয়া শুরু করলাম। তো এক পর্যায়ে দোকানে যাই, সেখানে আমি দোকানে গিয়ে ভাইয়ের সাথে এই দোকানদারি করি। তো এক পর্যায়ে মানে কি বলে যে, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, যখন আমার মানে বাবা মারা গেছে, তো এর কিছুদিন পরে আমার ভাইয়া মানে প্রেম করে মানে বিয়ে করে ফেলে। তো এই বাড়িতে আমার ভাবি আছে। তো আমি তো মানে একটু পায়ের খোঁড়ায় হাঁটি, যার জন্য এই দোকানেই এই মানে একদিন দোকানে গেলে 2-3 দিন দোকানেই থাকি, সেখানে খাওয়া দাওয়া করি। তো আবার 2-3 দিন পরে বাড়িতে আসি। তো একদিন কেমন হলো কি, মানে বাড়িতে আসছি, আয়সা দেখি যে এই মানে ভাইয়ের বউ এই আমার মার সাথে ঝগড়া করতেছে। তো বলতেছে যে আমার এই ভাবি বলতেছে আমাকে যে আমার স্বামীর টাকা দিয়া সবাই খায় বসা বসা, বোন খাইতেছে, তোমার মানে আমার মাকে বলতেছে আপনারা খাইতেছেন, আপনার ছেলে খাইতেছে। তো এইভাবে বলে। কিন্তু এই আমার ভাইয়ের ব্যবসার পুঁজি কিন্তু আমার বাবাই দিয়েছিল। তো ওনার বাবার টাকা দিয়েই ভাইয়া ব্যবসা শুরু করে। কিন্তু ভাইয়া এইভাবে মানে ভাবি এইভাবে খোটা দেওয়া শুরু করে। তো এক পর্যায়ে মানে কি বলবো যে ভাইয়ার দোকানে আমাকে সারাদিন খাটায় কর্মচারীর মতো। কিন্তু আমার তো একটা বেতন আছে, আমার ভাইয়া আমাকে বেতনও দেয় না। আর দ্বিতীয় কথা হইলো যে আমাকে মানে আমি কি মানে চাকরের মতোই ভাইয়ের দোকানে কাজ করি, তো আমার বেতন দেয় না। তো এক পর্যায়ে করলাম কি, যে আমার ভাইয়ের দোকানের পিছে একটা মানে ফিশারি, যেখানে মাছ চাষ করা হয়, সেখানে আপনার কি বলে রুবেল নামের একটা মানে লোক
ওই লোকটা মায়ের ভাইয়ের দোকানে আসতো, তো ওনার সাথে কথা বলতে বলতে একসময় ওনার সাথে আমার ভালো সম্পর্ক হয়। তো আমি ওই রুবেল ভাইকে বললাম যে ভাই, যদি আপনার তো মাছ চাষ করেন, তো আমাকে শিখায়েন কিভাবে কি করা যায়। তো উনি আমাকে মাঝে মধ্যে দেখাইতো কিভাবে মাছ চাষ করে, কিভাবে ফিশারিতে মানে ব্যবসা করা যায়। তো একদিনকে হলো কি যে রুবেল ভাই আমাকে একদিনকে বলে যে যে আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা গ্রাম আছে কুসুমপুর, সেখানে নাকি একটা মানে কি বলে পুকুর লিজ দিব 5 বছরের জন্য। তো আমাকে সে রুবেল ভাই বলে যে তুমি যদি চাও তাহলে কুসুমপুরে গিয়ে সেই মানে পুকুরটা লিজ নিলে হয়তো বা তুমি সেখানে মাছ চাষ করতে পারবা, তো ব্যবসা করলে তোমার ভালো হবে। তো আমি চিন্তা করলাম, রাজার বাড়িতে তো আমি প্রতিদিন গেছি, তো সেখানে স্বর্ণে কোনো কিছু পাই নাই। তাহলে এক কাজ করি, রুবেল ভাই যেহেতু বলছে যে কুসুমপুরে এই কি বলে পুকুরে মাছ চাষ করলে ভালো হবে, তো আমি এক কাজ করলাম কি, রুবেল ভাইকে নিয়েই সেই কুসুমপুরে গেলাম। যাইয়া তো কুসুমপুরে যাওয়ার পরে আমি রুবেল ভাই তো যেখানে এই পুকুরটা লিজ লওয়ার জন্য আমি সেখানকার লোকদের সাথে কথা বললাম। তো ওখানকার লোকজন আমাকে বলতেছে কি যে এই পুকুর যদি নিতে হয় তাহলে 5 বছরের জন্য নিতে হলে প্রতি বছরে আমাদেরকে এই পুকুরের জন্য 2 লক্ষ টাকা দিতে হবে। তো তো এই কথা বলছে, পুকুরটা ছিল অনেক বড় বিশাল, মানে কি বলে এটা দিঘি পুকুর বললে চলবে না, এটা একটা দিঘি, বড় অনেক বড় একটা দিঘি। তো 5 বছরের জন্য দিবে, কিন্তু প্রতি বছর আমাকে 2 লাখ টাকা করে দিতে হবে। তো আমি করলাম কি, আমি ওনাদেরকে বললাম যে ঠিক আছে, আমি তাহলে টাকা ব্যবস্থা করে আপনাদের কাছে আসছি। তো আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে মাকে আর কিছু বলি নাই। পরে দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে ভাইয়ারা বললাম যে ভাইয়া, আমি তো মানে পুকুরে একটা দিঘি পাইছি কুসুমপুরে, সেখানে আমি মাছ চাষ করব, তো আপনি আমার কিছু টাকা দেন, প্রায় 2 লাখ টাকা দেন। তো তখন আমার ভাইয়া বলতেছে, না আমার কাছে টাকা নাই, আমি টাকা দিতে পারবো না, এমনিই সবাইকে চালাইতে হয়, আমার পরিবারের সবাইরে, আমি টাকা দিতে পারবো না। তো এক পর্যায়ে ভাইয়াকে আমি বলি যে কেন আপনি টাকা দিতে পারবেন না কেন, কারণ এই আব্বার টাকা দেয় তো আপনি ব্যবসা করতেছেন। তখন আমার ভাইয়া আমার প্রচণ্ড মানে খেপা যায়। তো এক পর্যায়ে ভাইয়ের সাথে ঝগড়াঝাটি হয়। পরে আমি চিন্তা করলাম যে কি করা যায়। তো আমি আর মানে কি করব, যে একটা দিঘি পাইছি তো মাছ চাষ করার জন্য, সেটাও তো এখন হাত থেকে ছুটে যেতেছে। তো এক পর্যায়ে আমি করলাম কি, আমার মার কাছে যে বললাম ঘটনাটা। তো আমার মা করলো কি যে যে আমার বড় বোনের জন্য বিয়ের জন্য কিছু গয়নাগাটি রাখছিল আমার বড় বোনকে বিয়ে দেওয়ার জন্য। তো আমার বড় বোনের যেহেতু বয়স অনেকটা হয়ে গেছে, বিয়ার মানে বয়স হয়ে গেছে, বিয়ে হইতাছে না। তো আমার মা এখন আর চিন্তা করতেছে না, তো বয়স হয়ে গেছে, তো বিয়ে হইবই, হয় কিনা জানি না। তো আমার মা করলো কি, বড় বোনের জন্য যে গহনাগুলো রাখছিল স্বর্ণের, সেগুলো করলো কি খুব মানে গোপনে বিক্রি করলো, ওইটা আমাকে প্রায় 2 লাখ টাকা দিল। তো আমি করলাম কি, সেই 2 লাখ টাকা নিয়ে আবারও সেই মানে এই কুসুমপুরে গেলাম, যে সেখানকার লোকদের কাছ থেকে মানে এই দিঘিটা লিস্ট নিলাম। নেওয়ার পরে আমি লিস্ট নেওয়ার পরে এই পুকুরটা এই দিঘিটার চারদিকে পরিষ্কার করলাম। মানে পুকুরে দিঘির যে পাড়, সেই পাড়ের আশেপাশে যে আপনার কি বলে আগাছা, এগুলো গাছগাছালি সব পরিষ্কার করলাম, এবং পাড়ের উপরে কিছু গাছ ছিল, সেই গাছগুলো আমি ছাঁটাই করলাম যাতে মানে দিঘিতে রোদ পড়ে, কারণ রোদ না পড়লে তো মাছ ভালো চাষ হবে না। তো এক পর্যায়ে করলাম কি, মানে দিঘিতে আবার কি বলে যে চুনা, সম্পূর্ণ দিঘিতে চুনা দিলাম। চুনা দেওয়ার পরে মানে দিঘিটা সম্পূর্ণভাবে মানে মাছ চাষ করার জন্য উপযোগী করলাম। তো ইতিমধ্যে তো আমার মাছ চাষ করার মানে অভিজ্ঞতাও হয়ে গেছে, যে এই যে রুবেল ভাই আছে, রুবেল ভাই থেকে ফিশারি থেকে আমি মাছ চাষ মানে কীভাবে করতে হয় সব শিখে গেছি। তো এই দিঘিটা প্রস্তুত করতে করতে প্রায় আমার 15 থেকে 20 দিন কেটে যায়। তখন আমি সম্পূর্ণভাবে যখন আপনার যে দিঘিটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়, তখন আমি করি কি, তো আমি পুকুরে তখন মাছ ছাড়ি। তো মাছ ছাড়ার এক পর্যায়ে সেখানে মাছগুলো মানে আমি দেখতে থাকি। তো প্রতিনিয়ত মাছগুলো একটু একটু করে বড় হতে থাকে। তো আমি তো একটা কথা বলতে ভুলে গেছি, যে পুকুরের যে মানে যে দিঘিটা এই দিঘির পাড়ে আমি একটা করে কি মানে একটা ঘর, দোতলা একটা ঘর বানাই। তো আমি সেই ঘরের মধ্যে মানে থাকি, এবং আমি আমার এই দিঘির মাছ পাহারা দিই। তো মানে আমি প্রথম থেকে একটা কথা আমি বলি যে আমার সাথে কি হয়েছে তখন। তো এই এক পর্যায়ে আমি সেখানে থাকতে শুরু করি।
তো ওই আমাদের মানে যে দিঘিটার আপনার পূর্ব পাশে মানে একটা বাড়ি ছিল, সে মানে মানে আমি জানতে পারি যে সেই বাড়িটা নাকি যে বাচ্চু কবিরাজের বাড়ি, ঠিক আছে। তো ওই বাচ্চু কবিরাজের বাড়িতে কবিরাজের বাড়ি মানে আমার যে কি বলে দিঘির পূর্ব পাশে। তো হঠাৎ আমি মানে যখন আমার সাথে প্রথম যে ঘটনাটা ঘটে আমি সেটাই বলছি। তো হঠাৎ একদিনকে দেখি কি যে এই মানে আমি ঘুমায় থাকি, তো আমি শব্দ শুনতে পাই যে কেউ একজন মানে আমার পুকুরে আইসা মানে কি বলে দিঘিতে আইসা মানে গোসল করতেছে। তো গোসল করার শব্দ এইরকম পাচ্ছি। তো এরকম প্রতিনিয়ত আমার মানে আমি শব্দটা শুনতে পাই যে কেউ দিঘিতে এসে গোসল করে। তো আমি চিন্তা করলাম যে হয়তো বা ওই যে পূর্ব পাশের যে বাচ্চু কবিরাজের বাড়ি, সেখান থেকে হয়তো বা কেউ এসে হয়তো বা ফজরের নামাজের আগে হয়তো বা গোসল কইরা চলে যায়। তো আমি আর সেটাকে কিছু করি না, মানে মানে কি বলে মানে এই পাত্তা দিই না। এক পর্যায়ে তো প্রতিনিয়ত এরকম হচ্ছে, প্রায় 8-10-12 দিন ধরে হচ্ছে। তো হঠাৎ করে আমি একদিন চিন্তা করলাম যে কি হচ্ছে, তো আমি এটা দেখব। তো আমি করি কি, একদিনকে আমার ওই যে মানে এরকম ফজরের নামাজের কিছুক্ষণ আগে মানে পানিটা গোসল করছে। তো আমি হঠাৎ করে সেই পাড়ের দাঁড়িয়ে মানে আমার যে দিঘির পাড়, সেখানে আমি দাঁড়ায় থাকি। তো দেখি যে এই দিঘি থেকে একটা মানে কি বলে অনেক লম্বা ফর্সা একটা মেয়ে দিঘি থেকে উঠে আসে। আমার মানে আমি বললে বিশ্বাস করবেন না, মানে মেয়েটা মনে হয় যে একটা টিউবলাইট দাঁড়িয়ে আছে, মানে এত ফর্সা। আমি তো দেখি পুরাই অবাক হয়ে যাই। তো আমি তখন আর কি বলবো, আমি মানে একবারে স্তব্ধ হয়ে যাই। তো তারপর মেয়েটি করে মানে কি বলে যে মেয়েটা মানে চলে গেল, যে কবিরাজ বাড়িটা আছে না, সে কবিরাজ বাড়ির দিকে সে চলে গেল। তো আমার কাছে একটা জিনিস অবাক লাগছে যে আমি তো এখানে অনেক দিন ধরে দিঘিতে মাছ চাষ করছি। তো কবিরাজ বাড়ির অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, কখনো আমি দেখি নাই যে এই মেয়েকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এই যে এতদিন যাবৎ এখানে দিঘিতে মাছ চাষ করতেছি, তো দিনের বেলাও কখনো এই মেয়েটাকে কোনদিন দেখি না। তো এই মেয়েটা কোথা থেকে আসলো বা কবিরাজের কী হয় সেটাও আমি জানি না। তো এইটা আমি একটু অবাকই হলাম। তো এইভাবে মানে আরও বেশ কিছু দিন মানে কেটে গেল। মেয়েটা প্রতিদিনই মানে এরকম সময় এসে গোসল করে তারপর চলে যেত। তো একদিনকার হলো কি, আমি কি বলে আমি কবিরাজের বাড়িতে গেলাম। তো কবিরাজের বাড়িতে গিয়ে তাদের সবার সাথে তো আগে থেকে আমার পরিচয় ছিল। আমি মানে এদিক ওদিক উকি দিতে থাকি যে দেখি মেয়েটাকে দেখা যায় কিনা, কিন্তু কোথাও আমি মেয়েটাকে দেখি না। তো কবিরাজ বাড়ির মানে বাচ্চু কবিরাজের বাড়ির সবার সাথে কথাবার্তা বলি, সবার সাথে ভালো একটা সম্পর্ক হয়। তো এই মেয়েটিকে না দেখতে পেয়ে আমি মনে করি যে মেয়েটা কি আমার সাথে মিথ্যা কথা বললো। তো আমি পরবর্তীতে মানে আমার ওই দিঘিতে চলে আসি। তো যথারীতভাবে আমি আমার দিঘিতে আবারও সেই আগের মতোই আমি পাহারা দিতেছি। তো পাহারা দিতে দিতে এক পর্যায়ে আবারও দেখি প্রতিনিয়ত সেই মেয়েটা মানে ফজরের নামাজের আগে কিছুটা আগেই মানে মেয়েটা গোসল করে যায়। তো আমি চিন্তা করলাম এই দিঘিটা তো আমারই, আমি তো লিজ নিছি, তো এটা তো আমি মাছ চাষ করি, এটা তো মালিক আমি। তো একদিনকার চিন্তা করলাম যে সাহস করে মেয়েটারে জিজ্ঞেস করবো। তো একদিনকার ফজরের নামাজের কিছুটা আগে যখন গোসল করে মেয়েটা চলে যেতেছে, তখন আমি মেয়েটারে পিছন থেকে ডাকছি যে আপু দাঁড়ান, একটু দাঁড়ান। তো মেয়েটি তখন আমাকে মানে দাঁড়াইয়া দেখলাম মেয়েটা মানে অসম্ভব সুন্দরী। তার চোখগুলো মনে হচ্ছে যে চোখের দিকে তাকালে যেমন মানুষ যেমন খুন হয়ে যাব। তো এই পর্যায়ে আমি মেয়েটাকে বললাম যে আপু আপনি কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করি, যে আপনি যে এখানে যে গোসল করেন, তো আপনি প্রতিদিনে আসেন, তো আপনি তো আবার দেখি যে পূর্ব পাশে যে কবিরাজের বাড়ি বাচ্চু কবিরাজের বাড়িতে যান, তো আপনি ওই কবিরাজ বাড়ির আপনি মেয়ে মানে আপনি কি হন, কার কি হন? পরে মেয়েটা মানে কিছুটা চুপ থেকে হঠাৎ করে বলল যে এই যে বাচ্চু কবিরাজ আছে না, সেই কবিরাজের আমি শালি। তো কথাটা শুনলাম আমি, তখন মেয়েটি চলে গেল। তো বাচ্চু কবিরাজ তো একটা নাম করা কবিরাজ। তো আমি চিন্তা করলাম যে বাচ্চু কবিরাজের শালি যেহেতু বললো, তাহলে তো মেয়েটার হয়তো বা বিয়ে হয় নাই। তো যেহেতু মেয়েটার বিয়ে হয় না, তখন মেয়েটা প্রতিদিন সকালবেলা কেন বা গোসল করতে আসে? ঠিক আছে, আমি তাহলে এই জিনিসটা দেখবো, যাচাই করবো যে মেয়েটা কি আসলে কি বললো যে বাচ্চু কবিরাজের শালি, এই জিনিসটা আমি দেখবো। তো আমি কয়েকদিন ধরে এরপরে আমি কয়েকদিন ধরে বাচ্চু কবিরাজের বাড়িতে গেলাম। তো বাড়িতে যাওয়ার পরে মেয়েটাকে আর দেখি না। তো না দেখার কারণে আমি বললাম তাহলে হয়তো মেয়েটা আমাকে মিথ্যা বলছে। তো কিছুদিন পরে হঠাৎ করে মানে বাচ্চু কবিরাজের পূব পাশে একটা বড় জাম গাছ আছে, সেই জাম গাছের দিকে আমি গেলাম। তো যায়া দেখি
যে ওই জাম গাছের নিচে বাচ্চু বাচ্চু কবিরাজের যে শালি বলছিল ওই মেয়েটা বসে আছে। তো বসে আছে দেখি সে তার হাত দিয়ে আহ, মানে বসে বসে জাম খাচ্ছে। তো আমি সেখানে যাই দেখলাম, ঠিক আছে, দেখার পরে আমি একটু অবাকই হলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটিও আমাকে দেখে মানে প্রচণ্ড অবাক হয়েছে যে কি ব্যাপার, এই ছেলেটি এখানে আইসা পড়লো কিভাবে কি। আমি দেখতে পেলাম যে মেয়েটি সেখানে মানে গাছ থেকে জাম গাছটা তো অনেক বিশাল বড় ছিল, জাম গাছের নিচে অনেক জাম পড়ে আছে বড় বড় কালো কালো, সে এগুলো খাচ্ছে। তো আমাকে দেখে সে যেহেতু অবাক হয়ে গেল, সে আমাকে বলল যে কি ব্যাপার ভাই, আপনি এখানে আসছেন কেন, কিছু বলবেন আমাকে। যখন আমার পাটা ভেঙে গেছিল তখন কিন্তু আমার পায়ের অড্ডকোনও ছিল। এখন আমি একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটি। যাই হোক, আমি তার সামনে খোঁড়ায় খোঁড়ায় যাওয়ার পরে আমি তাকে বললাম যে আপু, কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা কথা বলি। তো বাচ্চু কবিরাজের বাড়িতে গেছি তো কখনো আপনাকে দেখি না। আপনি যে বললেন যে আপনি বাচ্চু কবিরাজের শালী হন, তাহলে আপনি তো আপনার বাড়িতে তো আমি যেয়ে দেখি না। তো মেয়েটা বলল যে আমি দিনের বেলা ঘর থেকে বের হই না। তো আজকে যখন আমার মনটা খুব খারাপ, তাই আমি ঘর থেকে বের হইয়া এই জাম গাছের নিচে এসে বসে বসে জাম খাচ্ছি। তো আপনাকে আমাকে কিছু বলবেন, আরো কিছু বলতে চান? তখন আমি বললাম, আপু তাহলে আমি আপনার জন্য জাম গাছে উঠে জাম পেড়ে দিই। তো তখন ওই মেয়েটি বলল কি, না ভাই আমি জাম পারবো খাবো না, আর পারতে হবে না আপনাকে কষ্ট করে, আমি তাহলে চলে যাই। তখন আমি বললাম যে আপু আপনার সাথে একটু কথা ছিল, আমি আপনার সাথে একটু কথা বলি। তখন মেয়েটি বলল যে না ভাইয়া, এখন কথা বলা যাবে না। তো এখন কথা বললে সমস্যা হবে, যদি আমার দুলাভাই দেখে তাহলে আমার ক্ষতি করবে আর সমস্যা হয়ে যাবে। তো আমি আপনার সাথে কথা বলবো না, আমি চলে যাই। তখন আমি তাকে বললাম যে ভাই আপু আরেকটু থাকেন, একটু কথা বলি। তো ও মানে বলতে চাচ্ছে না, বলল না সমস্যা হবে, দুলাভাই দেখলে ক্ষতি হবে। তো আমি তাকে বললাম যে আপু, আমি তো কিছুদিন যাবত দেখছি আপনি যে রাতের বেলা আর গোসল করতে যান না। তো কি ব্যাপার, কি হয়েছে, গোসল করতে কেন যান না? তো মেয়েটি বলল যে আমি এখন আর যাই না কিছুদিন ধরে, তবে আবার যাব, গোসল করতে যাব। পরে আপনার সাথে সেখানে কথা বলব, ঠিক আছে? তো আমি আবার যখন যাব তখন আপনার সাথে কথা হবে। এই বলে মেয়েটি করলো কি, আমাকে মানে আমার সাথে থেকে একটু চলেই যেতে চাচ্ছিল, মানে স্কিপ করে আমাকে সে চলে গেল। তো মেয়েটি যখন চলে গেল তখন আমি আর কি করব? আমিও সেখান থেকে চলে আসলাম। তো সবচেয়ে বড় কথা, অবাক করা বিষয় হচ্ছে যে আমি মেয়েটিকে কখনো আগে দিনের বেলা দেখি নাই। মানে আজকেই ফার্স্ট আমি তাকে দিনের বেলা দেখলাম। আর এই দিনের বেলা যতটুকুই কথা বললাম, তো মেয়েটি মানে দেখতে শুনতে যে এতটাই চমৎকার ছিল, আমি কি বলব, যে মেয়েটার প্রেমে আমি পুরা হাবুডুবু খাচ্ছিলাম। তো আমি মেয়েটাকে বলতে চাচ্ছিলাম, আবার চিন্তা করলাম যেহেতু মেয়েটা আমাকে সময় দিচ্ছে না, চলে যাচ্ছে, তো দেখি পরবর্তীতে আমি তাকে কিছু বলতে পারি কিনা। তো এইভাবে আমি আবার আমার যে আ ঘের সেখানে আমি চলে গেলাম, মাছের গেরে। তারপর আমি যথারীত মাছ পাহারা দিতে থাকলাম। এরপরে ৭-৮ দিন কেটে গেল। এভাবে যখন মাছগুলি একটু বড় হলো, তখন আমি মাছ বিক্রি করার জন্য আমি বললাম যে মাছ বিক্রি করব। তো দেখি আমার মাছের চারদিকে যে পাড়, সে পাড়ের এ ঘেরের চারদিকে পাড়, সে পাড়ের মধ্যে বড়, বড় গাছ হয়ে গেছে। আর গাছের শিকড়গুলি আমার এই যে আ দিঘিতে নেমে গেছে। তারপর আমি চিন্তা করলাম কি, একটা ধাউনিয়া সেই শিকড়গুলি কাটতে আরম্ভ করলাম। আর দুবলা-মুবলা যা আছে পাড়ের চারদিকে এগুলো কাটা শুরু করলাম। তো হঠাৎ করে একটা শিকড় মানে আমি কাটতাছিলাম, তখন দেখি কি শিকড়ের ভিতর থেকে একটা ভয়ংকর সাপ এসে আমার করলো কি, বাম হাতে কামড় দেয়া ও চলে গেল। তো আমার সাপে কামড় দেওয়ার সাথে, সাথে আমার প্রচণ্ড ব্যথায় আমি আমার ইসের মধ্যে পড়ে গেলাম আমার দিঘিতে পড়ে গেলাম। তখন দিঘিতে পড়ে যাওয়ার পরে আমি তো যন্ত্রণায় ছটফট করতাছি। তো অনেক কষ্ট করে সাঁতরায় পাড়ে উঠছি। উঠার পরে আমার প্রায় আমি অজ্ঞান হওয়ার অবস্থা। আমি মানে অজ্ঞান হয়ে যাবো। হঠাৎ করে দেখি কি, যে পূর্ব পাশ থেকে যে মেয়েটা, যে মেয়েটার সাথে এতদিন আমি কথা বলছি, ওই মেয়েটা হঠাৎ করে দেখলাম আমার এখানে আসছে। আইসা আমাকে বলতেছে যে, "কি হইছে আপনার?" তখন আমি আমাকে সাপে কামড় দিছে। তখন মেয়েটি বলল যে, "সাপে কামড় দিছে? আচ্ছা ঠিক আছে।" পরে ওই মেয়েটা করলো কি, হঠাৎ করে তার মুখ থেকে থুতু আমার বাম হাতে যেখানে সাপে কামড় দিছে সেখানে থুতুটা মারলো। মারার পরে সে হাত দিয়া মেসেজ করে দিল। মুহূর্তে ভাই বুঝবেন, মুহূর্তেই আমার ব্যথাটা গায়েব হয়ে গেল। হঠাৎ করে ব্যথাটা যে কোথায় চলে গেল, মানে আমি সম্পূর্ণ ভালো হয়ে গেলাম। তখন আমি মেয়েটাকে বললাম যে, "কি ব্যাপার? আপনি কিভাবে এই আমার চিকিৎসা করলেন?" তখন মেয়েটা বলল যে, "না, এটা তো কোনো চিকিৎসা না। আর বুঝতে হবে আমি কোন কবিরাজের শালী। আমি তো এই আমার দুলাভাই তো বাচ্চু কবিরাজ। তো আমি তো ছোট-মোটো আ আপনার কবিরাজ শিখতেই পারি। এজন্য আমি আপনার এই চিকিৎসাটা করলাম।" তখন মেয়েটার সাথে আমার কথা হলো। মেয়েটা কথা হওয়ার পরে মেয়েটা চলে গেল। ঠিক আছে? পরে পরবর্তীতে মেয়েটা
মানে কিছুদিন পরই আমার এখানে আসে, প্রতিদিনই আসে। তো মেয়েটার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়, কথাবার্তি হয়। আমরা একে অপরের সাথে কথা বলি এবং এক পর্যায়ে এই মেয়েটা, তো মেয়েটার নাম ছিল লিজা, ঠিক আছে? মেয়েটার নাম আমাকে বলেছিল লিজা। তো এই লিজা মেয়েটি প্রতিনিয়ত আমার কাছে আসতো এবং তার সাথে আমার কথাবার্তি হতো এবং চাঁদের আলোতে আমরা দুজনেই বসে থাকতাম আমাদের দিঘির পাশে এবং দিঘিতে পা ভিজিয়ে থাকতাম। দিঘির পাড়ে দুজনে বসে পা ভিজিয়ে চাঁদের আলোতে দুজনের হাতে হাত রেখে কথা বলতাম। এভাবে আমাদের মধ্যে গভীর ভালোবাসা হয়ে যায়। তো এই লিজা মেয়েটি খুবই ভালোবাসতো আমাকে, আমিও তাকে ভালোবাসতাম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করতাম, লিজা মেয়েটি মানে প্রতিনিয়ত তার মানে সে এদিক সেদিক তাকাইতো, যেন সে ভয়ে থাকতো। এই জিনিসটা আমি বুঝতাম না যে কেন সে ভয় পাইতো। তো আমি মনে করতাম যে হয়তোবা তার দুলাভাই বাচ্চু কবিরাজ তাকে দেখবে বা এইজন্য হয়তোবা সে আতঙ্কে থাকে। তবে ওর চেহারার মধ্যে সবসময় একটা আতঙ্কের ভাব ছিল। তো এইভাবে আমাদের সময়টা কেটে যায়। তো অনেকদিন পরে, অনেক দিন হয়ে যায় আমাদের সম্পর্কটা। তখন আমি লিজাকে বললাম যে, "আমি তো তোমাদের বাড়িতে ওখানে যাই, তো কখনো তো আমি তোমাকে দেখি না।" তো ও বলে যে, "না, আমাকে দেখবেন কিভাবে? আমি তো বের হই না।" তো এভাবেই আমাদের সময়গুলো কাটতে থাকে। তো একদিন মানে কি হলো? মানে একদিন আমি আমার ওই পশ্চিম পাড়ের দিকে আমি আমার মাছের ওখানে কাজ করতেছিলাম। তো দিঘির উপরে। তো সেখানে হঠাৎ করে দেখি কি একটা বয়স্ক মহিলা আমার কাছে আসে। তো আইসা বলতেছে যে, "তুমি তো এখানে মাছ ধরো। তো এই আমাদের বাড়িতে মেহমান আসছে। যদি পারো তাহলে আমাকে কিছু মাছ দিও।" তো আমি বললাম যে, "ঠিক আছে। তাহলে আমি রাত্রে আপনাকে মাছ দিব। আমি আজকে রাত্রে মাছ ধরবো, তো আপনাকে রাত্রে দিব।" তো আমি করলাম কি, মানে রাত্রেবেলা পাইকার আসছে, মানে আমার লোকজন, ওরা মাছ ধরলো, ধইরা সেই মাছ আমি বিক্রি করলাম। তো আমি ২ টা মাছ, বড় ২ টা মাছ আমি নিয়ে গেলাম ওই ওই মহিলাদের বাড়ি। তো মহিলা আমাকে বলছে সে বাচ্চু কবিরাজের বউ। তো মহিলাটা মানে দেখতে এতটাই মানে কালো এবং খাটো, আমি মনে ভাবলাম যে লিজা তো অনেক সুন্দর। তাহলে এই বাচ্চু কবিরাজের বউ যদি এই মহিলা হয়, তাহলে এই মহিলার বোন তো লিজা। তো লিজা কিভাবে এত সুন্দর, এত উঁচা লম্বা? তো আমি সেটা মিলাইতে পারলাম না। যাই হোক, আমি রাতের বেলা মাছ ২ টা নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে আমি সেখানে যাইয়া বাচ্চু কবিরাজের বউকে মাছ ২ টা দিলাম। তো দেওয়ার পরে উনি আমাকে টাকা সারতাছে। তো আমি উনাকে বললাম যে, "টাকা আমার লাগবে না, টাকা লাগবে না।" তো উনি বলতেছে, "টাকা যদি তো লাগবে না, তাহলে তুমি আজকে রাতে আমাদের বাড়িতে খেয়ে যাবে।" তো আমি বললাম যে, "মাছ এত রাতে নিয়ে আসছি, তো মাছ কিভাবে রান্না করবেন কখন? আর আমি কখন খাবো? তো এক কাজ করি, আমি কালকে আপনাদের বাড়িতে খাবো।" তো এই বাচ্চু কবিরাজের মানে বউ বলল কি, "ঠিক আছে, তো কালকে দুপুরে আ তোমার দাওয়াত আমাদের বাড়িতে।" তো যথারীত আমি আবার চলে গেলাম আমার ঘেরে। তো সেখানে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন মানে সকালবেলা সকাল ১১টার দিকে হয়তোবা ১১টা বা একটু পরে হবে। তো লিজা হঠাৎ করে আমার গেটের দিকে আসে। তো আমি লিজাকে বললাম কি যে, এই তুমি কেমন আছো? ভালো? তো ও বলল, "হ্যাঁ, ভালো আছি।" তো ওর সাথে আবার কথা বলতেছি। এমন সময় হঠাৎ করে আমি ওকে বলি যে, "লিজা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি রাগ করবে না?" তো লিজা বলল, "হ্যাঁ, বলো।" তো আমি ওকে বললাম যে, "কালকে এরকম হইছে। তো ওই তোমার বোন আসছিল আমাকে আমার থেকে মাছ নেওয়ার জন্য। তো আমি তো বাড়িতে যেয়ে মাছ দিয়ে আসছি। তো তোমাকে তো দেখলাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে মহিলাটা বাচ্চু কবিরাজের স্ত্রী মানে ওয়াইফ, সে বলতেছে সে নাকি তার ওয়াইফ। তো আমি দেখলাম ওই মহিলাটা অনেক কালো এবং খাটো। তাহলে তুমি এত সুন্দর, আ এত লম্বা, এটা কিভাবে সম্ভব?" পরে ও একটু হাসতেছে মিটিমিটি। তো ও হঠাৎ করে আমাকে বলতেছে যে, এটা কিছু না। পরে আমি বললাম যে, "না, এটা তো কিছু।" পরে ও আমাকে বলতেছে যে, তুমি কি চাও? তুমি কি আমার বোনকে কিছু জিজ্ঞেস করছো?" তো আমি বললাম, "না, কিছু জিজ্ঞেস করি না।" ও বলল, "খবরদার কখনো আমার বোনকে আমার ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করবে না।" তো ও আমাকে একটু মানে বিরক্ত হয়েই বলছে, রাগ কইরা। তো আমি চিন্তা করলাম, ঠিক আছে, হয়তোবা ও এইজন্য বলছে, যেহেতু ওর বোন যদি জানে হয়তোবা ওর বোন জামাইকে বলবে। তো এটা নিয়ে সমস্যা হইবে। আর ওর আমার মধ্যে হয়তোবা ও আমার কাছে আর আসতে পারবে না। তো এইভাবে ঘটনাটা ঘটে। তো ও চলে যায়। পরে আমি বললাম যে, "আমি দুপুরে যাবো তোমাদের বাড়িতে। আমাকে দাওয়াত দিছে।" কয়, "ঠিক আছে, যাও।" পরে আমি দুপুরে গেলাম। যাওয়ার পরে ওর যেই মহিলা আমার কাছ থেকে মাছ নিয়ে রাখছিল, সেই মহিলা আমাকে খাবার-টাবার দিল। আমি খাইলাম। খাওয়ার পরে আমি এদিক সেদিক তাকাইতাছি। তো কোথাও আমি এই লিজাকে দেখি না। তো
তো আমার মনে আমি করতেছি যে লিজা গেল কোথায়? আবার চিন্তা করলাম হয়তোবা ও ঘর থেকে বের হয় না। তো আমি খাবার-টাবার খেয়ে সেখান থেকে চলে আসলাম। তো চলে আসার পরে আমি আমার দিঘিতে আবার পাহারা দিচ্ছি। তো দিঘিতে পাহারা দেওয়ার এক পর্যায়ে আরো ১ দিন পরে আবার লিজা আসলো। তো আসার পরে আমি লিজাকে বললাম যে, "কি ব্যাপার? আমি সেখানে গেলাম, খাবারের জন্য তোমাকে বললামও যে আমি যাবো তোমাদের বাড়িতে। তো তুমি আমার সামনে আসলা না।" ও কিছু বলে না। ও আমাকে বলতেছে যে, "বুঝলাম না, তুমি এই ব্যাপারে এতটা কেন? যে আমি কোথায় আসি নাকি? কি ব্যাপার? তুমি আমার বোনকে কিছু বলছো?" আমি বললাম, "না, কিছুই বলি নাই।" তো আমার সাথে একটু রাগই করছে, রাগ করে ও চলে গেছে। তো চলে গেছে পরে আমার সাথে আর কথা না বলে ও চলে গেল। তো হঠাৎ করে এভাবে চলে গেল, পরে আমি একটু আমার মনটা খারাপই হয়ে গেল যে কেন চলে গেল লিজা। যাই হোক, যথারীতি আবার সে প্রতিনিয়ত আমার কাছে আসতেছে, আমরা একে অপরের সাথে কথাবার্তা বলতেছি, এভাবে আরও কিছুদিন কেটে গেল। তো এইভাবে আমাদের দিনগুলো চলতে লাগলো। তো একদিনকে হঠাৎ করে আমার মা আর আমার বোন হঠাৎ করে সকালবেলা আমার এই দিঘিতে আসলো, আমি যেখানে থাকি। তো আসার পরে আমার এই দিঘিতে আসার পরে আমার মা আমাকে বলতেছে যে, তোর বড় বোনের রাতের বেলা ঘুমের ঘরে ও আজে বাজে কথা বলে, ভয় পায়। তো আমি এখানে আসছি, এখানে নাকি একটা কবিরাজ আছে, সে বাচ্চু কবিরাজ, ও নাকি অনেক বড় মাপের কবিরাজ। তো চল ওনাকে দেখাই তোর বোনকে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বাচ্চু কবিরাজের সাথে তো আমার কথাবার্তা হয়, তাহলে চলো। আমি তো মাকে আর আমার বোনকে নিয়ে বাচ্চু কবিরাজের বাড়িতে গেলাম। তো যাওয়ার পরে বাচ্চু কবিরাজ বের হয়ে আসলো, আসার পর ঘর থেকে বের হয়ে আসার পরে বাচ্চু কবিরাজ আমাকে বলতেছে যে, এই এই আহ, সুমনের মা আসছে, ওর বোন আসছে, তো ওদেরকে রান্না বান্না করে খাওয়া, তার ওয়াইফকে বলতেছে। তো তার ওয়াইফ যথারীতি রান্না বান্না শুরু করলো, আর এদিক দিয়ে বাচ্চু কবিরাজ আমার বোনকে জারফুঁক করে তাবিজ টাবিজ দিল, দেওয়ার পরে পানি টানি দিল, পড়া দিল, খাইলো। খাওয়ার পরে তো আমার বোনকে আমি হঠাৎ করে বললাম যে, এই আপু, ওই আমি এই বাচ্চু কবিরাজের শালি লিজা আছে, সেই লিজাকে আমি পছন্দ করি। তুমি যেহেতু ঘরের ভিতর ঢুকতে পারো, তাহলে তুমি দেইখো তো ও কোথায় আছে। তো আমার বোন করলো কি যে, এই আমার কথা শুইনা ও একটু অবাক হইলো, বলল যে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। তো আমার বোন করলো কি, আ মানে ও তো মেয়ে মানুষ, তো প্রত্যেকটা রুমে ও গেল। যাওয়ার পরে সে খোঁজ করলো, কিন্তু কোথাও সেই লিজাকে সে দেখতে পেল না। তো দেখতে না পেয়ে এক পর্যায়ে আমার বোন আর কিছু বলল না তাদেরকে। তো ওই বাচ্চু কবিরাজের ওয়াইফকে বলছিল যে, "লিজা, আপনার বোন কি এখানে আছে?" তো উনি একটু অবাক হয়ে কিছুই বলে নাই। তো আমার বোন আর মা, আমি যখন ওই বাড়ি থেকে খাবার-টাবার খেয়ে আ চলে যাচ্ছিলাম, তখন আমার বোন রাস্তার মধ্যে আমাকে বলতেছে যে, "এই সুমন, তুই না আমাকে বললি যে বাচ্চু কবিরাজের বোন আছে, কই আমি তো দেখলাম না ওরে। ওই কোথায় আছে?" তো আমি আবার বাচ্চু কবিরাজের বউকে জিজ্ঞেস করলাম যে, "লিজা আপনার বোন?" তো উনি অবাক হয়ে বলল, "না, এই নামে তো কেউ নেই। আমার কোনো বোন-টোন নাই। আর আমার ভাই আছে, আমার কোনো বোন নাই। তো তুমি কার সাথে করছো?" আমার বোন আর মাকে নিয়ে আমি করলাম কি, আমার বাড়িতে চলে গেলাম। তো সেদিনকে আর আমি আসলাম না বাড়ি থেকে। বাড়িতে রাত্রে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি সকালবেলা আবার আমার দিঘিতে আসলাম। তো দিঘিতে আসার পরে ঐদিন আমি আমার মাছগুলো পাহারা দিচ্ছি, মাছগুলো দেখছি। তো মাছগুলো প্রায় বড় হয়ে গেছে, মাছগুলো বিক্রি করতে হবে। তো আমি ওদিনকার রাতে আর লিজা আসলো না। তো লিজা না আসার কারণে আমি অনেকটা ওর জন্য অনেকটা পাগল হয়ে গেলাম। তো আমি পরদিন করলাম কি, সকালবেলা আমি বাচ্চু কবিরাজের বাড়িতে গেলাম। তো বাচ্চু কবিরাজের বাড়িতে যাওয়ার পরে আমি বাচ্চু কবিরাজের বউ তার ওয়াইফকে আমি বললাম যে, "আচ্ছা আপা, যে আপনার তো ছোট বোন আছে লিজা, ওই লিজা কোথায়? ওরে তো দেখলাম না। আমার মা আসলো, বোন আসলো, আর আমিও আপনাদের বাড়িতে কয়েকদিন ধরে আসলাম।" তো বাচ্চু কবিরাজের বউ আমাকে বলল, "লিজা? লিজা নামের কেউ তো নাই। আমার তো কোনো বোন নাই। আমার শুধু ভাই আছে। তো আমার বোন কোথা থেকে পাইলা তুমি?" তো এইভাবে তার সাথে কথা বলার এক পর্যায়ে একটু তর্কাতর্কি হওয়ার পরে হঠাৎ করে বাচ্চু কবিরাজ ঘর থেকে বের হয়ে আসলো। তো এসে সে আমাকে বলল যে, "কি হয়েছে সুমন, বলো?" তো আমি তাকে বললাম যে, "ভাই, যে আপনার যে শালি আ আ লিজা, তো লিজার তো দেখলাম না। লিজাকে কোথায় রাখছেন আপনি?" তো উনি বলল, "লিজা? আমার তো কোনো শালিই নাই। তুমি লিজারে পাইলা কই থাইকা?" তো হঠাৎ কইরা দেখলাম কি, সে একটু গম্ভীর হইয়া আমাকে একটু রাগান্বিতভাবে বলতেছে, "লিজারে তুমি কোথায় দেখলা?" এভাবে বইলা পরে আমি তাকে বললাম যে, "লিজা আপনার শালি, আমি ওর সাথে অনেকদিন যাবৎ কথা বলছি।" তো উনি আমাকে বলল, "না, আমার কোনো শালি-টালি নাই। তুমি সুমন এখানে যাও। আর ১ম কথা হচ্ছে, তুমি এখানে মাছ চাষ করার জন্য আসছো। তুমি মাছ চাষ করো, ঠিক আছে? তুমি অন্য ব্যাপারে নাক গলায়ও না।"
এটাই তোমার ভালো হবে, ঠিক আছে? আর যদি তুমি নাক গলাও তাহলে তোমার ক্ষতি হবে, ঠিক আছে? এইভাবে আ বাচ্চু কবিরাজ আমাকে ভয় দেখাইলো। তো আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে তো আমি আমার দিঘির পাশে যে ঘর, সেই ঘরে আমি ঘুমিয়ে পড়লাম। তো আমি মানে ঘুমাইছি, কিন্তু ঘুমানোর আগে আমি চিন্তা করলাম যে আমি এক কাজ করি। আমি লিজাকে দেখছি না কেন? তো আমি আল্লাহর কাছে বললাম যে, "আল্লাহ, তুমি আমাকে এই লিজাকে একটাবার হলো আমার জীবন দশা তাকে দেখাও।" তো আমি করলাম কি, মানে এই এশার নামাজ পড়ে ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে ফরিয়াদ করলাম। পরে আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমি দেখি যে এই আ কি বলে? এই লিজা আমার কাছে আসে নাই, মানে একটি দূরে একটা গাছের সাথে ও বাঁধা অবস্থায় ও মানে কান্না করতেছে আর আমাকে বলতেছে যে, "সুমন, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এই বাচ্চু কবিরাজ আমাকে বন্দি করে রাখছে। এই বাচ্চু কবিরাজ আমাকে অত্যাচার করতেছে। এই বাচ্চু কবিরাজ আমাকে এর আগে প্রায় আমাকে বিভিন্ন সময় ধর্ষণ করছে। আমারে প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে সে বন্দি করে রেখে আমাকে ধর্ষণ করতেছে, আমার সাথে অত্যাচার করতেছে। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে নিয়ে যাও। তুমি বাচ্চু কবিরাজকে মেরে আমাকে তার হাত থেকে উদ্ধার করো।" তবে একটি কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, যখন ওর সাথে আমার সম্পর্ক ছিল, আমরা যখন একে অপরের সাথে ভালোবাসতাম, তখন এই লিজা আমাকে বলতো যে বাচ্চু কবিরাজ নাকি তার দিকে কুদৃষ্টিতে তাকায় এবং তাকে নাকি সে বিভিন্ন কুপ্রস্তাব দেয় এবং তার সাথে অন্যরকম অনৈতিক কাজ করার চেষ্টা করে। তো আমাকে সে বলছিল যে, "তুমি যদি পারো তাহলে আমাকে বাচ্চু কবিরাজ হাত থেকে উদ্ধার করো, তাকে তুমি মেরে ফেলো।" তো আমি বললাম যে, "আমি কিভাবে তাকে মারবো? আমি তো মানুষ মারতে পারবো না।" তো ও আমাকে এইভাবে বলছিল। তো আমাকে যখন স্বপ্নের মধ্যে ও দেখাইলো, তো আমি আ মানে অনেকটাই ভয় পেয়ে গেছি। তো আমি করলাম কি, যে দেখি কি করা যায়। আ পরবর্তীতে আমি আবার পরের দিন মানে এই জোহরের নামাজের সময় আমি মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য। তো সেখানে আমি দেখলাম যে বাচ্চু কবিরাজ নামাজ পড়তেছে। তো নামাজ পড়ার শেষে আমি হঠাৎ করে বাচ্চু কবিরাজকে সামনে গিয়ে আমি তাকে বললাম যে, "কবিরাজ সাহেব, তো আপনি লিজাকে কোথায় আটকায় রাখছেন বলেন?" তো ও বলতেছে, উনি বাচ্চু কবিরাজ বলতেছে যে, "না, আমি তো লিজাকে আটকাই নাই। লিজা কে?" তো আমি ওনাকে বললাম যে, "গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখছি লিজাকে। লিজাকে আপনি একটি গাছের সাথে বেঁধে রাখছেন। আপনি বলেন আপনি কি করছেন?" তো উনার সাথে এক পর্যায়ে অনেক চিল্লাচিল্লি হইল। হওয়ার পরে উনি আমাকে বলতেছে, "সুমন, ভালো হচ্ছে না। তুমি চলে যাও। তুমি তোমার মাছ চাষ করার জন্য আসছো, মাছ চাষ করো।" তো এইভাবে তিনি চলে গেল। তো আমি আমার এলাকার মধ্যে, যে এলাকায় আমি দিঘিতে মাছ চাষ করি, সেখানকার এলাকার অনেক লোকজনের সাথে কথা বললাম। তো ওনারা বলল যে, আসলে বাচ্চু কবিরাজ একটি খারাপ লোক। সে বিভিন্ন মহিলারা যাদের বাচ্চা হচ্ছিল না, তারা বাচ্চু কবিরাজের বাড়িতে গেলে তাদের বাচ্চু কবিরাজ তাদের সর্বনাশ করত। এভাবে বাচ্চু কবিরাজ এই এলাকায় অনেক মানুষের মানুষকে অসম্মান করছে। ঠিক আছে? তো এই বাচ্চু কবিরাজ অনেক জিন তাদেরকে বন্দি করে তার রুমে রাইখা দিচ্ছে। তার রুমে অনেক অসংখ্য বয়েম আছে কাচের। সেই কাচের বয়েমে অনেক জিনদেরকে বন্দি করে রাখছে। তো এইভাবে কয়েকটা দিন কেটে গেল। তো আমার মাছগুলো প্রায় বড় হয়ে গেছে। তো একদিনকে বিকেলবেলা পাইকার আসবে মাছ ধরে নেওয়ার জন্য। তো সেদিনকা করলো কি, মাছ আমি ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো হঠাৎ করে দেখি কি, বাচ্চু কবিরাজ আমার ঘেরের এদিকে আসছে। তো আমি উনাকে মানে একটু রাগান্বিত হয়ে বলছি যে, "তুই আ লিজাকে কই আটকায় রাখছো?" তো এক পর্যায়ে উনার সাথে আমার তর্কাতর্কি হয় এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে আমি তাকে মারতে যাই এবং সেও আমাকে মারতে আসে। তো গ্রামবাসী অনেকে আমাকে আটকাইতেছে, আমাকে আটকাইতে পারে না এবং বাচ্চু কবিরাজকে আটকাতে চায়। বাচ্চু কবিরাজ বাচ্চু কবিরাজ আমাকে মারার জন্য আসছে। তো হঠাৎ করে বাচ্চু কবিরাজের বুকে ব্যথা শুরু হয়ে যায়। সে মাটিতে পড়ে যায়। শুয়ে পড়ে। তো শুয়ে পড়ার পরে উনি বলতেছে, বুকে হাত দিয়ে বলতেছে যে, "আমার ব্যথা, ব্যথা।" তো গ্রামবাসী ওনাকে ধরে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার ডাক্তার নাকি তাকে বলে যে সে মারা গেছে। তো আমি তো আর জানি না। তো হসপিটালে নিয়ে গেছে। আমি আবার মাছ ধরার জন্য করতাছি। মানে পাইকারদের কাছে মাছ বিক্রি করব। তো হঠাৎ করে একটা লোক সেখান থেকে আইসা মানে দৌড়ায় ওদিক থেকে আসছে। গ্রামের ওদিক থেকে আইসা আমার বলতেছে, "সুমন, সুমন, তুমি পালাও, তুমি পলাও।" কারণ এই বাচ্চু কবিরাজ হসপিটালে নেওয়ার পরে মারা গেছে। তো উনার বউ আর গ্রামবাসী তোমাকে আসতেছে ধরার জন্য। পুলিশ নিয়ে আসতেছে, তুমি পালাও। তো আমি এদিক সেদিক চিন্তা ভাবনা না করে আমি দিলাম একটা দৌড়। দৌড়ে আমি আমার বাড়িতে চলে গেলাম। তো বাড়িতে চলে যাওয়ার পরে আমি আমার মাকে বললাম যে, "মা, এই ঘটনা।" তো মা বলতেছে, "তাহলে তুই বাচ্চু কবিরাজকে খুন করছো?" তো আমি বললাম যে, "না, আমি বাচ্চু কবিরাজকে খুন করি নাই।" ওই লিজার ব্যাপারে জিজ্ঞেস করার পরে এক পর্যায়ে তার সাথে তর্কাতর্কি হওয়ার পরে সে আ হঠাৎ করে হার্ট অ্যাটাক করে।
তো হসপিটালে নেওয়ার পরে মারা যায়। আমি তাকে খুন করি নাই। তো আমার মা বলতেছে, "ঠিক আছে, তুই যেহেতু খুন করস নাই তাহলে বাসায় থাক।" তো ওদিনকে আমি বাড়িতেই আছিলাম। তো থাকার পরে এক পর্যায়ে রাত্রেবেলা পুলিশ এসে ধইরা নিয়ে যায়। তো ধইরা নিয়ে যাওয়ার পরে বাচ্চু কবিরাজের ওয়াইফ তিনি আমাকে মানে একটা হত্যা মামলা দায়ের করে আমার নামে এবং আমাকে হত্যা মামলার আসামি কইরা মানে জেল হাজতে পাঠায় দেয়। তো এইভাবে প্রায় আমার ৫ বৎসর জেল হয়। আমার মানে হত্যাকাণ্ড আমি নাকি হত্যা করছি। তাকে উত্তেজিত কইরা তো আমাকে ৫ বৎসরের মতো জেল হয়। তো ৫ বৎসরের মধ্যে আমার সাথে আর কখনো মানে লিজার দেখা হয়নি। আমি কখনো তাকে স্বপ্নও দেখি নাই। তো এইভাবে ৫ টা বৎসর আমার জীবন থেকে চইলা গেল। আমি জানি না যে এই লিজা মেয়েটি কি ছিল? মানুষ ছিল না কি ছিল আমি জানিও না। তো আমার জীবন থেকে ৫ টা বৎসর জেলের মধ্যে কেটে গেল। তো আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে আমি আমার আ পুকুরের দিঘির ওখানে আর যাই না। তো আমি লোক মানুষের মুখে জানতে পারলাম কি যে বাচ্চু কবিরাজ নাকি এমন একটা কবিরাজ ছিল, সে নাকি বিভিন্ন মানুষের ক্ষতি করত এবং জিনদেরকে বন্দি করে রাখতো তার ঘরের মধ্যে। তার ঘরের মধ্যে বিভিন্ন বোতল ছিল, সেই বোতলের মধ্যে তাদেরকে বন্দি করে রাখতো। তো এইভাবে যে লিজার সাথে আমার সম্পর্ক হইল, লিজা কি একটা মানুষ ছিল নাকি না একটা জিন ছিল, জিন পরি ছিল তাও আমি জানি না। তবে যদি লিজা মানুষই থাকতো তাহলে তো লিজা আমার কাছে পরবর্তীতে আমাকে মানে আমি যে আমার যে জেল হইছে সেখানে তো যাইতো। আর যদি ও মানুষ না থাইকা যদি জিন থাকতো তাহলে তো স্বপ্নের মধ্যে ওকে আমি দেখতাম। আমি তো আমার জীবন থেকে এই ৫ টা বছর কিভাবে কেটে গেল হাজতে এই বাচ্চু কবিরাজকে হত্যা করার দায়ে। তো আমি পরবর্তীতে মানুষদের মুখ থেকে শুনতে পারি যখন বাচ্চু কবিরাজ মারা যায় তখন আ এলাকাবাসী তাদের ঘরে মানে বাচ্চু কবিরাজ যে ঘরে থাকতো সেই ঘরে যায়া দেখছে কি যে অনেক বোতল, সে বোতলের মধ্যে কাঁচের বোতল, সে কাঁচের বোতলে পানি, ধোঁয়ার মতো কিছু আছে। তো আবার কি বলে আপনার কোনো বোতলের মধ্যে সাপ বন্দি আছে, কোনো বোতলের মধ্যে টিকটিকি, কোনো বোতলের মধ্যে বিচ্ছু বন্দি করে রাখছে, কোনো বোতলের মধ্যে আপনার কি বলে আ বিভিন্ন ধরনের আ পোকামাকড় সেখানে আটকায় রাখছে। তো আবার সাপও ছিল। কিছু বোতলে সাপ ছিল। সেই বোতলগুলি এলাকাবাসী সেগুলো আ ভাইঙা মানে সেগুলো বোতলগুলি করছে কি খুইলা আমার যে দিঘিতে আমি মাছ চাষ করতাম সেই দিঘিতে নাকি সমস্ত যত বোতল আছে সবগুলো ঢাইলা দিছে। ঢাইলা দিছে। তো আমার ওই দিঘিতে এখন শুনতে পারলাম লোক মুখে যে ওই দিঘিতে নাকি এখন মানুষ মাছ-টাছ চাষ করে না। আর সেই দিঘিতে এখন কোনো মানুষ যদি গোসল করতে নামলে তার সমস্ত শরীরে চুলকায়। কিছুক্ষণের মধ্যে চুলকায় এবং চুলকানোর এক পর্যায়ে শরীরের মধ্যে বিচি উঠে যায়। তো পুকুরের পানি জানি না যে কেন এরকম হইল। এই পুকুরে তো একসময় এই দিঘিতে দিঘির পানিতে মানুষ মাছ গোসল করতো। এখানকার মানুষ কাপড়-চোপড় করতো। তো দিঘির পানি মানুষে নিয়ে রান্না-বান্নার কাজে ব্যবহার করতো এবং এই দিঘিতে মাছ চাষ করা হইতো। তো দিঘির পানিটা এতটাই করে ফেলছে বাচ্চু কবিরাজের যে শিশিগুলো ছিল এগুলো এখানে ফালার জন্য যে সমস্যা হইছে, এখানে যদি কেউ পা দেয় তাও পা উঠানোর সাথে পা আমাদের চুলকানি শুরু হয়ে যায়। চুলকানি শুরু এক পর্যায়ে পায়ের মধ্যে এক ধরনের ঘামাচি হয়ে যায়। তো আমি আ তো আমি যে এই গল্পটি বলছি, তো এই যে লিজা ছিল, লিজা কি আসলেই কি মানুষ ছিল? নাকি এই জিন ছিল? তো আমি ঠিক বুঝতে পারলাম না। তবে আমার মনে হয় ও একটা জিনই ছিল। জিন যেহেতু ছিল এজন্য সে হয়তোবা এত রাতের বেলা আসতো। আর সবচেয়ে বড় কথা হলো লিজার সাথে যখন আমার সম্পর্ক ছিল, লিজা তখন আমাকে বলতো যে এই বাচ্চু কবিরাজ তাকে নাকি ধর্ষণ করার চেষ্টা করে। আর যখন আমি ওকে স্বপ্ন দেখলাম, তো স্বপ্নের মধ্যেও তো লিজা আমাকে বলল যে নাকি ২০ থেকে ২৫ বছর ধরে তাকে ধর্ষণ করে করছে এই বাচ্চু কবিরাজ। তবে এই বাচ্চু কবিরাজ যতটুকু মানুষের কাছ থেকে শুনলাম, এই বাচ্চু কবিরাজ প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে মানুষের ক্ষতি করেছে। কারণ অনেক জিনদেরকে সে বন্দি করে রেখে তাদেরকে ধর্ষণ করছে। তো আমার জীবনের এই গল্পটি ছিল। তো এখন আমি বিয়ে-শাদী করেছি। তো আমার ২ টা ছেলে আছে। তো
যাদেরকেই আমি আমার এই গল্পটা বলি, মানে আমার জীবনের সত্য কাহিনীটা বলি, কেউ আমার কথাটা বিশ্বাস করে না। বলে যে লিজা যে ছিল সে আ লিজার কথা কেউ বিশ্বাসও করে না। তো আমার ওয়াইফকেও যদি আমি লিজার ব্যাপারে বলি, তো ও কথা হাইসা উড়াইয়া দেয়, বলে যে, "না, এটা সম্ভব না, এটা সত্যি না।" তো কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আমিই তো জানি এটা কি সত্যি না মিথ্যা। তো এভাবে আমার জীবন থেকে ৫ বৎসর জেলে আমি কাটিয়েছি। তো এখন পর্যন্ত আমার বয়স প্রায় অনেক হয়ে গেছে। তো এখনও আমি লিজাকে দেখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, কিন্তু আমি কখনো লিজাকে দেখতে পাই না। তো এখন আমার বয়স প্রায় অনেক হয়ে গেছে। তো আমার অনেক হয়ে গেছে বয়স। তো আমার জীবনের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভাই আপনি আমার হয়ে আপনি প্রচার করে দিবেন। তো এই কেমন লাগলো আমার গল্পটি? তো আপনারা আমার জন্য দোয়া করবেন। এটাই ছিল আমার জীবনের সত্য কাহিনী। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে এই সুমন ভাইয়ের ব্যাপারে, বরিশালের ভাই সুমন ভাইয়ের জীবনের যে অলৌকিক ঘটনাটি শুনেছেন, সেই ব্যাপারে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। পরবর্তীতে যদি আপনারা আপনাদের কোনো জীবনের গল্প বলতে চান, তাহলে আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করতে পারেন। এবং আমার এই চ্যানেলের মধ্যে আমার ফেসবুক লিংক আছে, সেখানে গিয়ে আপনারা মেসেঞ্জারে আপনাদের যদি কোনো জীবনের গল্প থাকে, সেটা মেসেঞ্জারে আমাকে জানাতে পারবেন। আমি পরবর্তীতে আপনাদের নাম নিয়ে আপনাদের গল্প প্রচার করব। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী গল্প শোনার জন্য আমার সাথেই যুক্ত হয়ে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।